স্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আপনাদের ফল এবং ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রশিদ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, কারমাইকেল কলেজ। আমার এখানে যে মোবাইল নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটাও আমার, এটা আপাতত আমার ছোট মেয়েটা যে ক্লাস করছে ও ইউজ করে। অসুবিধা নাই, কোনো ইনফরমেশন চাইলে ওখান থেকে আমার আর একটা নাম্বার পাবে, অসুবিধা হবে না। পড়ছিলাম ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি, বিশাল বড় একটা চ্যাপ্টার। আজকে অধ্যায় 7 টেলিকমিউনিকেশন এবং নেটওয়ার্ক। অধ্যায় 7-এ আবার 7টা অংশ আছে, 7টা পার্ট আছে। 7.1 আছে কম্পিউটার এবং যোগাযোগ, 7.2 সিগন্যালের প্রকার অ্যানালগ ও ডিজিটাল, 7.3 আছে যোগাযোগের পথ, 7.4 আছে নেটওয়ার্ক টপোলজিস, 5 হলো পিবিএক্স ও লোকাল এরিয়া নেটওয়ার্ক, 7.6 বিভিন্ন প্রকার নেটওয়ার্ক এবং 7.7 আছে নেটওয়ার্ক সেবা সমূহ। তো এতগুলো একটা ক্লাসে আসলে হয় না। আজকে 7.5 পর্যন্ত পড়াবো, দুটো অংশ 7.6 এবং 7.7 এটা পরের ক্লাসে দিব। আজকে প্রথম অংশ অধ্যায় 7-এর প্রথম অংশ হলো কম্পিউটার এবং যোগাযোগ। তাহলে আমরা কি কি শিখতে পারবো? কম্পিউটার এবং যোগাযোগের সম্পর্ক কি বলতে পারবো, সুপার হাইওয়ে ব্যাখ্যা করতে পারবো, টেলিকমিউনিকেশন সিস্টেমের কার্যাবলী বর্ণনা করতে পারবো। আপনাদের সাউন্ডটা মনে হয় একটু অফ করতে হবে, শব্দটা আসছে। টেলিকমিউনিকেশন, টেলি মানে বলা, অর্থাৎ কথা বলা আর যোগাযোগ, এটার একটা শব্দ বলছে যে টেলিকমিউনিকেশন হচ্ছে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে বৈদ্যুতিক যন্ত্র বা মাধ্যমের দ্বারা তথ্যের যোগাযোগ। পূর্বে টেলিকমিউনিকেশন বলতে টেলিফোনের মাধ্যমে শব্দের স্থানান্তরকে বোঝাতো। বর্তমানে টেলিকমিউনিকেশনের স্থানান্তর হচ্ছে ডিজিটাল ডাটার স্থানান্তর, যা কম্পিউটার ব্যবহার করে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়। টেলিকমিউনিকেশনের সকল টেলিকমিউনিকেশন সকল কিছুর মধ্যভাগে রয়েছে, যা যোগাযোগ প্রযুক্তি এবং টেলিকমিউনিকেশনের সেবাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। টেলিকমিউনিকেশনের বাংলা হচ্ছে টেলি যোগাযোগ। ঠিক আছে ব্যাপারটা, যে কি যে কম্পিউটার ব্যবহার করে ডিজিটাল ডাটা স্থানান্তরের মাধ্যমটাই হলো আসলে টেলিকমিউনিকেশন। আগে বলা হতো টেলিফোনের মাধ্যমে শব্দের স্থানান্তর হলো টেলিকমিউনিকেশন, অর্থাৎ টেলিফোনের মাধ্যমে কমিউনিকেশন। কিন্তু এখন বলছে যে টেলিকমিউনিকেশন হচ্ছে ডিজিটাল ডাটার স্থানান্তর, যা কম্পিউটার ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায়, ওয়ালাইকুম আসসালাম, এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটাগুলো স্থানান্তর করা হয়ে থাকে। কম্পিউটার এবং যোগাযোগের পরিণয়। অতীতে টেলিকমিউনিকেশন রাষ্ট্র অথবা নিয়ন্ত্রিত বেসরকারি প্রতিষ্ঠানে একচেটিয়াভাবে ব্যবহৃত হতো। যুক্তরাষ্ট্রের আমেরিকান টেলিফোন এবং টেলিগ্রাফ, AT&T, আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ, কার্যকরীভাবে সব টেলিকমিউনিকেশনের সেবা প্রদান করত। ইউরোপ এবং বিশ্বের বাকি সব জায়গায় টেলিকমিউনিকেশন রীতিগতভাবে রাষ্ট্রীয় পোস্ট, টেলিফোন টেলিগ্রাফ অধিদপ্তর দ্বারা প্রাথমিকভাবে পরিচালিত হচ্ছে। 1984 সালে যখন AT&T এর বিচার বিভাগীয় দল তাদের একচেটিয়া বাজার ছেড়ে দিয়ে প্রতিযোগী ব্যবসায় প্রতিষ্ঠানকে কমিউনিকেশনের সেবা এবং যন্ত্রপাতি বিক্রয় করার অনুমতি দেয়, তখন থেকে যুক্তরাষ্ট্রের একচেটিয়া বাজার বন্ধ হয়ে যায়। 1996 সালে টেলিকমিউনিকেশনের পরিনিয়ন্ত্রণ ও পুনরায় গঠনকৃত আইন টেলিফোন কোম্পানিগুলোকে ব্যাপক প্রচার ও কেবল কোম্পানিগুলোকে একে অন্যের বাজারে
প্রবেশের জন্য মুক্ত করে নিয়ন্ত্রণকে আরো প্রসারিত করে। বিশ্বের অন্যান্য এলাকাগুলো প্রতিযোগিতার জন্য তাদের টেলিকমিউনিকেশনের সেবাকে উন্মুক্ত করতে শুরু করেছে। হাজারো কোম্পানি টেলিকমিউনিকেশনের পণ্য ও সেবা বা যা স্থানীয় এবং দূর-দূরান্তের টেলিফোনের সেবা, সেলুলার ফোন, ওয়্যারলেস কমিউনিকেশনের সেবা, ডাটা নেটওয়ার্ক, কেবল টিভি, কমিউনিকেশন, স্যাটেলাইট এবং ইন্টারনেটের সেবাকে অন্তর্ভুক্ত করে তা প্রদান করার জন্য আবির্ভূত হয়েছে। আসলে ব্যাপারটা এরকম যে আ এর আগে শুধুমাত্র আমেরিকাই এই একচেটিয়াভাবে টেলিকমিউনিকেশনের ব্যাপারটা নিয়ন্ত্রণ করত সারা পৃথিবীতে। কিন্তু ১৯৮৪ সালে অ্যা অ্যা আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফের একটা বিচার বিভাগীয় দল তারা এই একচেটিয়া বাজার থেকে টেলিকমিউনিকেশনকে উদ্ধার করতে মানে সচেষ্ট হয়েছে আরকি, সফল হয়েছে। তারপরে ১৯৯৬ সালে টেলিকমিউনিকেশনের নিয়ন্ত্রণটা আ আইনগত টেলিফোন আ কোম্পানিগুলোকে প্রচার এবং কেবল কোম্পানিগুলোকে একে অন্যের বাজারে প্রবেশের জন্য মুক্ত করে নিয়ন্ত্রণকে আরো প্রসারিত করেছে। অর্থাৎ ১৯৮৪ সালের পরে এই টেলিকমিউনিকেশনটা আমেরিকার রাষ্ট্রীয় বেসরকারি প্রতিষ্ঠান এই ইয়েটা আর অ ধরে রাখতে পারেনি। পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন কোম্পানি এসে কি করেছে? এই কমিউনিকেশনের বাজারটাকে দখল করেছে। যে যত ভালো সেবা প্রদান করে সে তত বড়, বড় বাজার দখল করতে পারছে। ইনফরমেশন সুপার হাইওয়ে শব্দটার অর্থই হচ্ছে তথ্য একদম সুপার হাইওয়ে মানে খুব দ্রুতগামী একটা পথ দিয়ে যে ইনফরমেশন গুলো চলাচল করতে পারে তাকে বলা হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে। এখানে বলছে ইনফরমেশন সুপার হাইওয়ে হচ্ছে উচ্চ গতির ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্কের বিশাল যা দপ্তর এবং বাড়িতে তথ্য, শিক্ষা এবং চিত্র বিনোদনের সেবা বিতরণ করে। হ্যাঁ? উচ্চ গতি যে পথ দিয়ে সমস্ত ডাটা গুলো খুব দ্রুত স্থানান্তর করতে পারে তাকে বলা হচ্ছে সুপার হাইওয়ে। হুম? উচ্চ গতির ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্কের বিশাল ওয়েব যা দপ্তর এবং বাড়িতে তথ্য, শিক্ষা এবং চিত্র বিনোদনের সেবা প্রদান করে থাকে। নেটওয়ার্কটি প্রধান পথকে অন্তর্ভুক্ত যা নির্দিষ্ট প্রতিষ্ঠান অথবা একগুচ্ছ প্রতিষ্ঠান যথা ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যদের ব্যবহারে সীমাবদ্ধ না হয়ে জাতীয়ভাবে অথবা সমগ্র বিশ্বের সাধারণ মানুষের দ্বারা গ্রহণযোগ্য। ইনফরমেশন হাইওয়ে ধারণাটি ব্যাপক মূল্যবান যা প্রকৃতপক্ষে সময় ও জায়গায় বাধাকে অতিক্রম করে তথ্যকে সংগ্রহ ও বন্টনের জন্য প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে নতুন পথ দেখায়। ইলেকট্রনিক কমার্স ও ইলেকট্রনিক ব্যবসায়ের জন্য এই নতুন সুপার হাইওয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। ইনফরমেশন সুপার হাইওয়ে সবচেয়ে পরিচিত এবং সহজে বৃহৎ কার্য সম্পাদনকারী মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এই ইনফরমেশন সুপার হাইওয়ে হলো যে পথ দিয়ে যে আ ডাটা ট্রান্সফারের রাস্তা দিয়ে উচ্চ গতিতে ইনফরমেশন বা ডাটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়। এবং বর্তমানে এই সবচাইতে বৃহৎ এবং পরিচিত মাধ্যম হলো ইনফরমেশন সুপার হাইওয়ে পরিচিত মাধ্যম হলো ইন্টারনেট। আরেকটা হলো একে বলা হচ্ছে যে ইনফরমেশন সুপার হাইওয়ের আরেকটি ধারণা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সরকার দ্বারা প্রভাবিত জাতীয় কম্পিউটিং নেটওয়ার্ক। যেটা এখন বলছি আমরা যে আমরা তো ১৯৮৪ সালের পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সরকার ইনফরমেশন সুপার হাইওয়ে আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। টেলিকমিউনিকেশন সিস্টেমের কার্যাবলী। এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাঠাতে ও পাওয়ার জন্য টেলিকমিউনিকেশন সিস্টেমকে নির্দিষ্ট সংখ্যক কাজ অবশ্যই সম্পাদন করতে হয়। সিস্টেমটি তথ্য স্থানান্তর করে প্রেরণকারী ও গ্রহণকারীর মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপন করে। কার্যকরী পথ দিয়ে বার্তার পথ তৈরির মাধ্যমে ডাটার সম্পাদকীয় কাজ সম্পাদন করে। সেই সম্পাদনকারী কাজগুলো হলো যথা স্থানান্তরের ভুলগুলো পরীক্ষা করা ও নিয়মকে পুনরায় স্থাপন করা।
এবং বার্তাকে এক গতি থেকে যোগাযোগ লাইনের গতি অথবা এক নিয়ম থেকে অন্য নিয়মে পরিবর্তন করে। অবশেষে টেলিকমিউনিকেশন সিস্টেম তথ্যের প্রবাহকে তত্ত্বাবধান করে। এর বেশিরভাগ কাজগুলো কম্পিউটার দ্বারা সম্পাদিত হয়। টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের বিস্তীর্ণ হার্ডওয়্যার ও সফটওয়্যারের উপকরণ রয়েছে যা তথ্যকে স্থানান্তরের জন্য একত্রে কাজ করে। নেটওয়ার্কের বিভিন্ন উপকরণ একই শ্রেণীর নিয়ম যা একে অন্যের সাথে কথা বলতে সাহায্য করে, তাদেরকে একত্রিত করে যোগাযোগে সাহায্য করে। এ শ্রেণী এ শ্রেণীর নিয়ম ও পদ্ধতিগুলো নেটওয়ার্কের দুটি পয়েন্টের মধ্যে স্থানান্তরকে নিয়ন্ত্রণ করে যা প্রোটোকল নামে পরিচিত। নেটওয়ার্কের প্রত্যেকটি ডিভাইস অন্যান্য ডিভাইসের প্রোটোকলকে অনুবাদ করার যোগ্যতা রাখে। টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে প্রোটোকলের প্রধান কাজ হচ্ছে যোগাযোগের পথের প্রত্যেকটি ডিভাইসকে বের করে অন্য ডিভাইসের সঙ্গে উম যোগাযোগ নিশ্চিত করা ও স্থানান্তরিত বার্তার সঠিকতা যাচাই করা। প্রোটোকল বার্তার পুনরায় স্থানান্তরকে যাচাই করে কারণ এটি সঠিকভাবে অনুবাদ করা যায় না এবং যখন কোনো ভুল হয় তখন তা পুনরায় ঠিক করে। তাহলে টেলিকমিউনিকেশন সিস্টেমের কার্যাবলীর প্রথম কাজ কি? সে কি করে ইন্টারনেটের মাধ্যমে একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি বা বেশি অনেকগুলি কম্পিউটারের যোগাযোগ তৈরি করে। যোগাযোগ তৈরি করার পরে কি করে? সে গ্রহণকারীর মধ্যে প্রেরণকারী এবং গ্রহণকারীর মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপন করে। তারপরে যে পথ দিয়ে তার বার্তা আ বা ডাটা এক স্থান থেকে আরেক স্থানে যাবে সেগুলো সম্পাদন করে। হ্যাঁ? বার্তাকে এক গতি থেকে যোগাযোগ লাইনের গতি অর্থাৎ আমার কম্পিউটারের যে গতি আছে এই গতি থেকে আমার ইন্টারনেট লাইনের গতিতে ট্রান্সফার করে। হ্যাঁ? তারপরে তথ্যের প্রবাহকে তত্ত্বাবধান করে। অর্থাৎ যতটুকু তথ্য যাওয়ার দরকার সেই তথ্যটুকু যাচ্ছে কিনা, প্রতি সেকেন্ডে যাওয়ার কথা, এতগুলো ডাটা যাওয়ার কথা সেগুলো যাচ্ছে কিনা সেগুলো তত্ত্বাবধান করে। হুম? তারপরে ডাটাগুলোকে একত্রিত করে যোগাযোগ করে। এক শ্রেণীর নিয়ম ও পদ্ধতিগুলো নেটওয়ার্কের দুটি পয়েন্টের মধ্যে স্থানান্তরকে নিয়ন্ত্রণ করে। এটাকে বলা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল বলছে কি যে এই ডাটাগুলো স প্রবাহের ডাটা শ্রেণীর নিয়মগুলো নেটওয়ার্কের মধ্যে দুটি পয়েন্টের মধ্যে স্থানান্তরকে নিয়ন্ত্রণ করে। দুটি পয়েন্ট বলতে একটা প্রেরণকারী পয়েন্ট, একটা গ্রহণকারী পয়েন্টের স্থানান্তরকে নিয়ন্ত্রণ করে। যাকে প্রোটোকল নামে আমরা অভিহিত করে থাকি। হ্যাঁ? নেটওয়ার্কের প্রত্যেকটি ডিভাইস অন্যান্য ডিভাইসের প্রোটোকলকে অনুবাদ করার যোগ্যতা রাখে। যোগাযোগের পথে প্রত্যেকটি ডিভাইসকে বের করে অন্যান্য ডিভাইসের মনোযোগকে নিশ্চিত করে, স্থানান্তরিত বার্তার সঠিকতা যাচাই করে। এগুলো হলো টেলিকমিউনিকেশন সিস্টেমের কার্যাবলী। এটা গেল আমাদের ৭.১ চ্যাপ্টার। আসেন ৭.২ একে বলা হচ্ছে সিগন্যালের প্রকার অ্যানালগ ও ডিজিটাল। এই অধ্যায়টা পাঠ করলে আপনি অ্যানালগ সিগন্যাল কি বলতে পারবেন, ডিজিটাল সিগন্যাল কি বলতে পারবেন, ট্রান্সমিশন স্পিড সম্পর্কে বলতে পারবেন। টেলিকমিউনিকেশন সিস্টেমের মধ্যে দিয়ে তথ্য ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যাল রূপে চলাচল করে। আচ্ছা তাহলে কি টেলিকমিউনিকেশন সিস্টেম অর্থাৎ ইন্টারনেটের তার কিংবা আমাদের কম্পিউটারে যে তথ্য আদান-প্রদান করার ইয়েগুলো আছে, তথ্য আদান-প্রদান করার যে আ পার্টস গুলো আছে, এগুলোর ভিতরে দিয়ে টেলিকমিউনিকেশন সিস্টেম ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যাল রূপে চলাচল করে। সিগন্যাল দুভাবে প্রকাশ করা হয় অ্যানালগ এবং ডিজিটাল। এই অ্যানালগ এবং ডিজিটালের ব্যাখ্যাটা এই যে এরকম যে অ্যানালগ সিগন্যাল হচ্ছে অবিরাম তরঙ্গ রূপে প্রকাশিত হয়, যা একটি যোগাযোগের মাধ্যম দিয়ে প্রবাহিত হয়। অ্যানালগ সিগন্যাল ভয়েস কমিউনিকেশনকে পরিচালনা করার জন্য ও বিভিন্ন ধরনের পিচকে প্রতিফলিত করার জন্য ব্যবহৃত হয়। তাহলে অ্যানালগ সিগন্যাল হচ্ছে জাস্ট তরঙ্গ। হুম? ডাটার তরঙ্গ রূপে প্রকাশ করে এবং এটা একটি যোগাযোগের মাধ্যম দিয়েই প্রবাহিত হয় এবং ভয়েস কমিউনিকেশনকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের পিচকে প্রতিফলিত করার জন্য ব্যবহৃত হয়। আর ডিজিটাল সিগন্যাল হলো একটি পৃথক তরঙ্গরূপ যা ডাটা কোডেডকে
দুটি পৃথক অবস্থা যথা 1 বিট এবং 0 বিটসে স্থানান্তরিত করে, যা বৈদ্যুতিক নাড়ির অন অফকে প্রকাশিত করে। তাহলে কি ডিজিটাল সিগন্যাল হলো একটা অন্যরকম বিশেষ রকমের তরঙ্গ, যেটা ডাটা কোডকে এবং 1 এবং কম্পিউটার কিন্তু আসলে 1 এবং 0 ছাড়া কিছু বোঝে না। 1 মানে হলো অন, 0 মানে হলো অফ। অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম লিখতে হলে ওই প্রোগ্রামটাকে আম অন অফ করেই কম্পিউটারকে বুঝতে হয়। অর্থাৎ প্রোগ্রামের কোন শব্দটা থাকলে ডাটা আসবে, কোন শব্দটা ডাটা আসবে না। এই দুটোর ডাটা আদান-প্রদানের মাধ্যমেই একটা পূর্ণাঙ্গ ডাটার পূর্ণাঙ্গ প্রোগ্রাম আসলে লিখে ফেলা হয় কম্পিউটারে। যদি রীতিগত টেলিফোন নেটওয়ার্ক অ্যানালগ সিগন্যাল চালানোর জন্য স্থাপন করা হয়, তাহলে ডিজিটাল সিগন্যাল কোনো তৎপরতা ছাড়া চালানো যায় না। অ্যানালগ সিস্টেমে স্থানান্তর করার পরে সব ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে অনুবাদ করতে হবে। যে ডিভাইস অনুবাদের এই কাজটি সম্পাদন করে তাকে মডেম বলে। ডিজিটাল সিগন্যাল হলো আমরা জানি যে একটা বিশেষ ধরনের তরঙ্গ, যেটা ডাটা কোডকে ১ এবং ০, ১ এবং 0 দ্বারা ভেঙে স্থানান্তর করে। বৈদ্যুতিক আ সিগন্যালকে আসলে এটা অন অফ এ প্রকাশিত করে। 0 মানে অন, আর 0 মানে অফ, 1 মানে অন। এবং অ্যানালগ সিস্টেমকে যে ডিভাইস অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সিস্টেমে অনুবাদ করে তাকে বলা হচ্ছে মডেম। ট্রান্সমিশন স্পিড। ট্রান্সমিশন স্পিড বলতে বোঝায়, ট্রান্সমিশন মানে কি? পরিবহন। ট্রান্সমিশন মানে পরিবহন করা। স্পিড মানে গতি, পরিবহনের গতি। সর্বমোট তথ্য যা কোনো টেলিকমিউনিকেশন চ্যানেলের মধ্যে প্রেরিত হয়, তা প্রতি সেকেন্ডের বিটস এর পরিমাপ করা হয়। তাহলে সর্বমোট কোনো তথ্য টেলিকমিউনিকেশন চ্যানেলের মধ্যে যেটা প্রেরিত হয় বা তা প্রতি সেকেন্ড বিটস এ পরিমাপ করা। প্রতি সেকেন্ডে বিপিএস, বিটস পার সেকেন্ড পরিমাপ করা হয়। মাঝে, মাঝে একে বড রেট হিসেবে আখ্যায়িত করা হয়। বড হচ্ছে একটি বাইনারি ঘটনা, যা সিগন্যালের ধনাত্মক থেকে ঋণাত্মক পরিবর্তন অথবা এর বিপরীতকে প্রকাশ করে। বড রেট বিট রেটের মতো সবসময় একই নয়। একই সময়ে উচ্চ বেগের একক সিগন্যালের পরিবর্তন অধিক বিটকে স্থানান্তর করতে পারে, যাতে বিট রেট সাধারণভাবে বড রেটকে অতিক্রম করে। একটি সিগন্যালের পরিবর্তন অথবা চক্রাকারে প্রতি সেকেন্ডে ১ অথবা অসংখ্য বিটকে হস্তান্তর করা প্রয়োজন। প্রত্যেক ধরনের টেলিকমিউনিকেশনের মাধ্যমের হস্তান্তর ধারণ ক্ষমতা হচ্ছে ফ্রিকোয়েন্সির কার্যাবলী। প্রতি সেকেন্ডে চক্রবর্তী সংখ্যাকে যে মাধ্যমের মধ্যে দিয়ে পাঠাতে পারে তা হার্টজ দ্বারা পরিমাপ করা হয়। ফ্রিকোয়েন্সির ব্যবধানকে যে নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেল দ্বারা সমন্বয় বিধান করতে পারে তাকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ হচ্ছে উচ্চ এবং নিম্ন ফ্রিকোয়েন্সির ব্যবধান, যা একটি একক চ্যানেল সমন্বয় বিধান করতে পারে। ফ্রিকোয়েন্সির ব্যবধান যত বেশি, ব্যান্ডউইথ তত বেশি এবং চ্যানেলের প্রেরণ ক্ষমতা তত বেশি। তাহলে ট্রান্সমিশন স্পিড অর্থাৎ ডাটা প্রেরণের স্পিডটা কিরকম? যে কোনো টেলিকমিউনিকেশনের চ্যানেলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আ তথ্য প্রেরণ করা হবে তাকে বলা হচ্ছে বিটস পার সেকেন্ড। হুম? মাঝে, মাঝে এই বিটকে বড হিসেবেও আখ্যায়িত করা হয়। হ্যাঁ? যে মাধ্যমের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে চক চক্রাকারে আ তথ্য প্রেরণ বা ফে উম আ তথ্য পাঠানো হয় তাকে হার্টজ দ্বারা পরিমাপ করা হয়। ফ্রিকোয়েন্সির ব্যবধানকে যে নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেল দ্বারা সমন্বয় বিধান করতে পারে তাকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ হচ্ছে উচ্চ এবং নিম্ন ফ্রিকোয়েন্সির ব্যবধান। হুম? যা একটি একক চ্যানেল সমন্বয় বিধান করতে পারে। ফ্রিকোয়েন্সির ব্যবধান যত বেশি হবে, ব্যান্ডউইথ তত বেশি হবে, চ্যানেলের প্রেরণ ক্ষমতাও তত বেশি হবে। এটাই হচ্ছে ট্রান্সমিশন স্পিড। এটা গেল ৭.২। আসুন ৭.৩ এ আছে যোগাযোগের পথ। যোগাযোগের পথে উম এ এখানে আপনি পাবেন হলো এই অধ্যায়ের পাঠ শেষে যোগাযোগের মাধ্যমগুলি ব্যাখ্যা করতে পারবেন।
যোগাযোগ হচ্ছে যোগাযোগের পথ হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে ডাটা নেটওয়ার্কে অবস্থিত এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। সাধারণভাবে উচ্চ বেগের স্থানান্তরের মাধ্যম খুবই মূল্যবান, কিন্তু তারা উচ্চ আয়তনে বা ভলিউমকে পরিচালনা করতে পারে, যা প্রতি বিটের খরচকে কমায়। হ্যাঁ? এর মধ্যে হলো কি, কি? বলছে যে এই যে মাধ্যমের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা হয়, এই মাধ্যমগুলো কি, কি? একটা হলো ক নাম্বার টুইস্টেড ওয়্যার, কক্সিয়াল ওয়্যার, কক্সিয়াল ওয়্যার বা কেবল এবং ফাইবার অপটিক্স। টুইস্টেড ওয়্যার হচ্ছে পুরাতন ডাটা প্রেরণের মাধ্যম, যা একজোড়া একত্রিত তামার তারের সমন্বয়ে গঠিত। বাড়িঘরের বেশিরভাগ টেলিফোন সিস্টেম টুইস্টেড ওয়্যার বা একত্রিত তারের উপর নির্ভর করে, যা অ্যানালগ কমিউনিকেশনের জন্য স্থাপিত হয়, কিন্তু তারা ডিজিটাল কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। যদিও টুইস্টেড ওয়্যারের খরচ কম, কিন্তু এটা ডাটা প্রেরণে খুব ধীর ও উচ্চ গতিতে ডাটা প্রেরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একে ক্রসটক বলে অভিহিত করা হয়। নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার টুইস্টেড ওয়্যার প্রেরণ বা হস্তান্তরকে বৃদ্ধি করছে, যাকে স্থানীয় ব্যাপক এলাকায় কম্পিউটার নেটওয়ার্ক ও টেলিফোন সিস্টেমের জন্য প্রয়োজনীয় করে তুলতে পারে। আমরা যেমন দেখি পাশে ইলেকট্রিক তারটা যেমন পেঁচানো থাকে একটার সঙ্গে আরেকটা, এটাকেই বলা হচ্ছে টুইস্টেড ওয়্যার। টেলিকমিউনিকেশনে সাধারণত টেলিফোনের লাইনে যে তারগুলো ব্যবহার করা হয়, এগুলোকে টুইস্টেড ওয়্যার হিসেবে বলা উম বলা হয়। হলো কোক্সিয়াল কেবল। কোক্সিয়াল কেবল হচ্ছে একটি প্রেরণকৃত বা হস্তান্তরিত মাধ্যম যা মোট অপরিবাহী তামার তারের সমন্বয়ে গঠিত এবং টুইস্টেড ওয়্যার থেকে বেশি ঘনত্বের ডাটা প্রেরণ বা হস্তান্তর করতে পারে। মানে টুইস্টেড ওয়্যার থেকে একটু বেশি ঘনত্বের ডাটা প্রেরণ করতে পারে এরকম মোটা অপরিবাহী তামার তারের সমন্বয়ে গঠিত একটা টুইস্টেড ওয়্যার, যেটা কি টুইস্টেড ওয়্যার থেকে বেশি ডাটা প্রেরণ করতে পারে। টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সংযোগের জন্য টুইস্টেড ওয়্যারের পরিবর্তে এটি ব্যবহার হয়, কারণ এটি দ্রুতগতি সম্পন্ন, অধিক প্রতিবন্ধকতা মুক্ত। এই কক্সিয়াল কেবলটা মোটা এবং পুরু, এটি অ্যানালগ ফোনের কথাবার্তায় সহযোগিতা করতে পারে না। শেষে আসে ৩ নম্বর ফাইবার অপটিক্স। ফাইবার অপটিক কেবল একটি দ্রুতগামী, সহজ এবং স্থায়ীভাবে প্রেরণের মাধ্যম, যা স্বচ্ছ ফাইবার গ্লাসের পাতলা দড়ি দিয়ে বাঁধা কেবল দ্বারা গঠিত। ডাটা আলোর স্পন্দনের মতো স্থানান্তরিত হয়, যা ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ৫০০ কিলোবাইট থেকে অসংখ্য বিলিয়ন বিটসের লেজার ডিভাইস দ্বারা প্রেরিত হয়। ফাইবার অপটিক কেবল ওয়্যার মিডিয়া থেকে বেশি দ্রুতগামী, হালকা এবং অধিক স্থায়ী এবং অনেক ডাটা স্থানান্তরের জন্য খুবই উপযোগী। যদিও ফাইবার অপটিক কেবল দিয়ে কাজ করা কষ্টসাধ্য, এটি খুব ব্যয়বহুল এবং স্থাপন করা কঠিন। বেশিরভাগ নেটওয়ার্কে ফাইবার অপটিক কেবল উচ্চ গতির ব্যাকবোন বা মেরুদণ্ড হিসেবে ব্যবহৃত হয়, যেখানে টুইস্টেড ওয়্যার এবং কোক্সিয়াল কেবল একক ডিভাইস থেকে মেরুদণ্ডকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। মেরুদণ্ড নেটওয়ার্কের একটি অংশ যা প্রধান ট্রাফিককে পরিচালনা করে। এটি ট্রাফিকের প্রবাহ অথবা অন্যান্য নেটওয়ার্কের জন্য প্রাথমিক পথ হিসেবে কাজ করে থাকে। মানে ফাইবার অপটিক কি? যে কাঁচের তন্তু দ্বারা প্রস্তুতকৃত এক ধরনের তার, যেটাতে ডাটা বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে এর ভেতর দিয়ে ডাটা প্রেরণ হয়ে থাকে। হ্যাঁ? এটাই হলো ফাইবার অপটিক্স এবং ডাটা এটাতে অত্যন্ত উচ্চ গতিতে ডাটা এক স্থান থেকে আরেক স্থানান্তরিত হয়ে থাকে। এরপরে আসি ওয়্যারলেস ট্রান্সমিশন। ওয়্যারলেস আমরা জানি ওয়্যারলেস মানে তারবিহীন যোগাযোগ। হ্যাঁ? যে ট্রান্সমিশন তার ছাড়াই চলাচল করতে পারে, সেই ট্রান্সমিশনকে বলা হচ্ছে ওয়্যারলেস ট্রান্সমিশন। এর ১ম টা হলো মাইক্রোওয়েভ। সিস্টেম হচ্ছে উভয় পার্থিব ও স্বর্গীয়, যা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে উচ্চ তরঙ্গের রেডিও সিগন্যাল প্রেরণ করে এবং উচ্চ ঘনত্ব দূরত্ব এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভ সিগন্যাল একটি সরল রেখাকে অনুসরণ করে এবং পৃথিবীর বক্রতার মতো বাঁকা হয় না। অতএব দূরের পার্থিব প্রেরণের সিস্টেমের প্রয়োজন হচ্ছে যে প্রেরণের স্টেশন ২৫ থেকে ৩০ মাইল দূরত্বের মধ্যে অবস্থিত হতে হবে এবং মাইক্রোওয়েভের খরচের সাথে যুক্ত হতে হবে। ২ নম্বর হলো
পেজিং সিস্টেম। এটি একটি ওয়্যারলেস ট্রান্সমিশন প্রযুক্তি যেখানে ব্যবহারকারী যখন কোনো বার্তা পায় তখন একটি শব্দ হয় এবং সংক্ষিপ্ত স কা সংখ্যার বার্তা যা ব্যবহারকারী পেজারের স্ক্রিনে পড়তে পারে অ্যা আর বার্তা পাঠাতেও পারে। পেজিং মোবাইল কর্মচারীদের সাথে যোগাযোগের জন্য দরকারি যথা মেরামতকারী দল একদিকে পেজিং স্বল্প খরচে দপ্তরের কর্মচারীদের সাথে যোগাযোগ করতে পারে। পেজিং হলো এমন একটা ডিভাইস সিস্টেম যে সিস্টেমের প্রেরণকারী খুব স্বল্প সংখ্যক ডাটা স্থানান্তর করতে পারে এবং গ্রহণকারীও সেই অল্প সংখ্যক ডাটা গ্রহণ করতে পারে। এই তার একটা ডিভাইসের মাধ্যমে এবং এখান থেকে ছোটখাটো ডাটা সে প্রেরণ করতে পারে। ঠিক আছে? এটা হলো পেজিং সিস্টেম। সেলুলার টেলিফোন একে অনেকে মোবাইল ফোন বলে। এটা একটি ডিভাইস যা ভয়েস অথবা ডাটা প্রেরণ করে। পার্শ্ববর্তী ভৌগোলিক এলাকা অবস্থিত রেডিও অ্যান্টেনার সাথে যোগাযোগের জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করে। হ্যাঁ? এটাকে বলা হচ্ছে সেলুলার। টেলিফোনের বার্তা সেলুলার টেলিফোনের মাধ্যমে স্থানীয় সেল প্রেরণ করে এবং তার অ্যান্টেনা থেকে অ্যান্টেনা সেল থেকে সেলে গন্তব্যস্থানের সেলে পৌঁছানো পর্যন্ত থেকে হস্তান্তর হতে থাকে। যেহেতু সেলুলার সিগন্যাল এক সেল থেকে অন্য সেলে ভ্রমণ করে তাই কম্পিউটার বা সেল থেকে সিগন্যালকে পরিচালনা করে ও তা পরবর্তী সেলের জন্য নিযুক্ত রেডিও চ্যানেলে কথোপকথনকে পরিবর্তন করে। ওয়্যারলেস নেটওয়ার্ক দুদিকের ডাটা ফাইল ট্রান্সমিশন বা প্রেরণের জন্য স্পষ্টভাবে ডিজাইন করা হয়েছে যা মোবাইল ডাটা নেটওয়ার্ক নামে পরিচিত। আর এক ধরনের মোবাইল ডাটা নেটওয়ার্ক রেডিও টাওয়ারের ধারাবাহিকতার উপর ভিত্তি করে তৈরি হয় যা বিশ্বের বিশেষ করে টেক্সট ও ডাটা প্রেরণের জন্য গঠিত। তাহলে সেলুলার টেলিফোন হলো এমন একটা সিস্টেম যে একটা ডিভাইস থাকবে। এই ডিভাইসটার উচ্চ গতির ডাটা প্রেরণ এবং গ্রহণ করার ক্ষমতা থাকবে। এবং এই ডাটাগুলো বিভিন্ন আ প্রেরণ এবং গ্রহণকারীর মধ্যে বিভিন্ন রকম টাওয়ারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এটাকেই বলা হচ্ছে অ্যা টে সেলুলার টেলিফোন। যেটা আমরা সবসময় এখন আমাদের পকেটেই থাকে সবসময় সেলুলার টেলিফোন। ৪ নম্বর পার্সোনাল কমিউনিকেশন সার্ভিস। ব্যক্তিগত যোগাযোগের সেবা ভয়েস ও ডাটার জন্য একটি ওয়্যারলেস সেলুলার প্রযুক্তি যা সেলুলার টেকনোলজি থেকে কম শক্তি, উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও তরঙ্গ ব্যবহার করে। এই এই এ তরঙ্গগুলো আ খুব ছোট এবং খুব কাছাকাছি জায়গায় থাকে। উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যাল পিসিএস ডিভাইসকে অনেক জায়গায় ব্যবহৃত হতে সক্ষম করে, যেখানে সেলুলার টেলিফোন কম শক্তির দরকার হয়। তাই তারা অনেক ছোট যথা পকেট আকৃতি এবং সেলুলার টেলিফোনের থেকে কম খরচের হতে পারে। তারপরে হলো আ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স পিডিএ। ছোট কলম ভিত্তিক হাতে বহনকৃত কম্পিউটার যা সমগ্র ডিজিটাল যোগাযোগ প্রেরণে সক্ষম। তারা প্রতিষ্ঠানের সফটওয়্যারের সাথে ওয়্যারলেস টেলিকমিউনিকেশন দক্ষতা তৈরি করে। সর্বপ্রতি পরিচিত হলো 3 কম আচ্ছা। ইমেইল বার্তাকে প্রদর্শন এবং একত্রিত করে গঠন করে। তারপরে ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে। হাতে বহনকৃত ডিভাইস অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক স্কেলুলার অ্যাড্রেস বুক এবং এক্সপেন্স ট্র্যাকার অন্তর্ভুক্ত করে এবং বিশেষ স্টাইলের দ্বারা প্রবেশকৃত ডাটা অন স্ক্রিনে রাইটিং এ প্যাডের মাধ্যমে গ্রহণ করতে পারে। এটা হলো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স। স্মার্টফোন, পেজার, সেলুলার ফোন এবং ছোট একক ডিভাইস পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের কার্যাবলীকে একত্রিত করে স্মার্টফোন হচ্ছে টেক্সট ও ইন্টারনেট ক্ষমতাসম্পন্ন একটি ওয়্যারলেস ফোন। এটি ওয়্যারলেস টেলিফোন কল, ভয়েস মেইল, ইমেইল, ফ্যাক্স, পরিচালনা এবং ঠিকানাগুলোকে জমা রাখে এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে। তাহলে স্মার্টফোনটা হলো এই যতগুলো উপরে আলোচনা করলাম এগুলো সবগুলোর একত্রিত অংশ হলো স্মার্টফোন। আসি এর পরের অংশ ৭.৪ নেটওয়ার্ক টপোলজিস। এই অধ্যায়টা পাঠ শেষে আপনি ট্রান্সমিশন স্পিড কি বলতে পারবেন, স্টার নেটওয়ার্কে টপোলজি সম্পর্কে লিখতে পারবেন, বাস নেটওয়ার্ক বর্ণনা করতে পারবেন, রিং নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করতে পারবেন। নেটওয়ার্কের আকার ও এর বিভিন্ন উপায়ে সজ্জিতকরণকেই নেটওয়ার্ক টপোলজি বলে। নিচে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজির বিবরণ দেওয়া হলো।
একটা হলো স্টার নেটওয়ার্ক, 2 বাস এবং রিং নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্কের আকার এবং এর বিভিন্নভাবে সাজানোকেই নেটওয়ার্ক টপোলজি বলে। এর মধ্যে ৩ টা নেটওয়ার্ক টপোলজির মধ্যে ৩ ধরনের আ টপোলজি দেখতে পাওয়া যায়। একটা হলো স্টার নেটওয়ার্ক। স্টার নেটওয়ার্ক কি? স্টার নেটওয়ার্ক একটি নেটওয়ার্ক টপোলজি যেখানে সব কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলো একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত। এই টপোলজিতে কিছু প্রক্রিয়া কেন্দ্রীয় এবং কিছু স্থানীয়ভাবে কাজ সম্পাদন করতে পারে। স্টার নেটওয়ার্কে একটি সমস্যা হচ্ছে এটি ভেদ্য, মানে এটাতে প্রবেশ করা যায়। স্টার নেটওয়ার্ক গঠনে কেন্দ্রীয় প্রধান কম্পিউটার ট্রাফিক তত্ত্বাবধায়ক হিসেবে কম্পিউটারের অন্যান্য সব নেটওয়ার্কের জন্য কাজ করে। কম্পিউটার টার্মিনাল এবং প্রিন্টারের মধ্যকার সব যোগাযোগ কেন্দ্রীয় কম্পিউটারের মধ্য দিয়েই প্রবাহিত হয়ে থাকে। ২ নম্বর হলো বাস নেটওয়ার্ক। বাস নেটওয়ার্ক এমন এক ধরনের টপোলজি যা কতগুলো কম্পিউটারকে টু-স্টেট এয়ার কোক্সিয়াল কেবল অথবা ফাইবার অপটিক কেবল দ্বারা তৈরি একক পরিসীমা দ্বারা যুক্ত করে। বাস টপোলজি সাধারণত 10 বেস বা 10 বেস বাস ভিত্তিক নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়। বাস টপোলজি নেটওয়ার্ক ১ বা ততোধিক সেগমেন্ট থাকতে পারে, তবে সিগন্যালের মান বাড়ানোর কোনো ইলেকট্রনিক অ্যামপ্লিফায়ার বা এ ধরনের কোনো ডিভাইস ব্যবহৃত হয় না। এটা হলো বাস নেটওয়ার্ক। যেখানে আবার থাকে যে বাস টপোলজির প্রধান কেবলটিকে ব্যাকবোন বলা হয়। সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটারের সিগন্যাল গ্রহণ করে। স্বাভাবিকভাবে বার্তা প্রেরণের সংঘর্ষ এড়ানোর জন্য সকল কম্পিউটারের মধ্যে থেকে শুধু একটি কম্পিউটার সিগন্যাল গ্রহণ করে এবং বাকিরা একে অগ্রাহ্য করে। বাস টপোলজির দুটি মাথায় দুটি টার্মিনাল থাকে। এই টার্মিনালগুলো মূলত সিগন্যালকে শোষণ করে এবং আ নির্দেশিত কাজ সমাপ্তির পূর্বে সিগন্যাল ফেরত চলে আসে না। দেখা গেল বাস নেটওয়ার্ক। আরেকটা হলো শেষ হলো রিং নেটওয়ার্ক। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এভাবে রিং এর সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে। নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটার সরাসরি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে এবং প্রত্যেকটি নিজেদের কার্যাবলী স্বাধীনভাবে চালায়। এটাই হলো রিং টপোলজি। রিং টপোলজির প্রতিটি ডিভাইস একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার থাকে যা রিপিটারের কাজ করে। আর একটা ডিভাইস রিসিভ করে এবং একটা ট্রান্সমিট করে। হুম? যেটা রিপিটারে অর্থাৎ ডাটা গ্রহণ করছে, ডাটা প্রেরণ করছে, গ্রহণ করছে, প্রেরণ করছে। এটাকে বলা হচ্ছে রিপিটার। এক্ষেত্রে রিপিটারের দায়িত্ব হলো একটি কম্পিউটার থেকে তার পরের কম্পিউটারে সিগন্যাল পৌঁছে দেয়া। দেখা গেল রিং নেটওয়ার্কের কাজ। আসি অংশ ৭.৫ পিবিএক্স ও লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই অধ্যায়টা পাঠ করলে আপনি পিবিএক্স সম্পর্কে লিখতে পারবেন। লোকাল এরিয়া নেটওয়ার্ক কি তা বর্ণনা করতে পারবেন। পিবিএক্স প্রাইভেট ব্রাঞ্চ এক্সচেঞ্জ, এটাকে পিবিএক্স বলা হয়। প্রাইভেট ব্রাঞ্চ এক্সচেঞ্জ বা পিবিএক্স একটি কেন্দ্রীয় পরিবর্তন সিস্টেম যা ব্যবসা প্রতিষ্ঠানের ভয়েস এবং ডিজিটাল যোগাযোগকে পরিচালনা করে। বাংলায় একে অনেকেই বেসরকারি শাখার বিনিময় নামে অভিহিত করে থাকলেও পিবিএক্স নামেই সর্বাধিক জনপ্রিয়। পিবিএক্স টেলিফোন কলগুলোকে সংরক্ষণ, স্থানান্তর, ধরে রাখতে ও পুনরায় ডায়াল করতে পারে। পিবিএক্স কম্পিউটার ও দাপ্তরিক ডিভাইসগুলোর মধ্যে ডিজিটাল তথ্যকে পরিবর্তনের জন্য ব্যবহৃত হতে পারে। পিবিএক্স ব্যবহার করে যে কেউ তার দপ্তরের আঞ্চলিক কেন্দ্রে কোনো পত্র লিখতে পারে, প্রিন্টারে কমান্ড পাঠিয়ে স্থানীয় অনুলিপি তৈরির মেশিনকে ডায়াল করে তার লিখিত পত্রের অনেকগুলো কপি রাখতে পারে। পিবিএক্স এর ভৌগোলিক সুবিধা হলো এটা ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ। যদিও পিবিএক্স অন্য পিবিএক্স নেটওয়ার্ক বা প্যাকেজ সুইচ নেটওয়ার্কের সাথে বিশাল ভৌগোলিক জায়গায় পরিবেশন করার জন্য সংযুক্ত। পিবিএক্স এর প্রাথমিক অসুবিধা হচ্ছে যে এরা টেলিফোন লাইন পর্যন্তই সীমাবদ্ধ এবং সহজে অসংখ্য ডাটাকে পরিচালনা করতে পারে না। দেখা গেল পিবিএক্স। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান একটি সীমিত দূরত্বকে পরিবেষ্টিত করে। সাধারণত একটা দালান অথবা প্রায় কাছাকাছি অনেকগুলো দালানের মধ্যে পরিবেষ্টিত করে। বেশিরভাগ ল্যান ২০০০ ফুট ব্যাসার্ধের মধ্যে অবস্থিত ডিভাইসগুলোকে সংযুক্ত করে এবং এরা ল্যানের সাথে যুক্ত করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ল্যানে নিজস্ব যোগাযোগের চ্যানেলের প্রয়োজন হয়।
বাস অথবা রিং টপোলজি এবং উচ্চ ব্যান্ডউইথ ব্যবহার করে ল্যান সাধারণত পিবিএক্স এর থেকে বেশি তথ্য প্রেরণের ক্ষমতা রাখে। অধিক পরিমাণ ডাটা গ্রহণ ও প্রেরণ সহ উচ্চ গতির যোগাযোগের জন্য ল্যান বেশ কার্যকর। অনেক সময় কম্পিউটারের সাথে প্রিন্টার ও অন্যান্য সম্পদকে ব্যবহার করার জন্য, দপ্তরের পিসি সংযুক্ত করার জন্য এবং ফ্যাক্টরি কম্পিউটার ও কম্পিউটার পরিচালনাকারী মেশিনের সাথে নিজেকে যুক্ত করার জন্য ল্যান ব্যবহৃত হয়। ক্ষুদ্র অঞ্চলের মধ্যে ল্যান এর পরিব্যাপ্তি সীমাবদ্ধ থাকে। ল্যানে হাই ব্যান্ডউইথ ব্যবহারের কারণে দ্রুত তথ্য পরিবহন করা সম্ভব হয়। ল্যানের উপাত্ত পরিবহনের হার সাধারণত 1 মেগাবাইট প্রতি সেকেন্ড থেকে 100 মেগাবাইট প্রতি সেকেন্ড পর্যন্ত হতে পারে। একটি একক সিরিয়াল পরিবহন পথে ল্যান এ যোগাযোগ স্থাপন করা যায়। সম্পূর্ণ স্বাধীন সিস্টেম সমূহে ল্যান এ সংযোগ স্থাপন করা যায়। ব্যবহারকারী ল্যান ক্রয়, স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করতে পারে। এটা হলো ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আজকে এই পর্যন্তই। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এটা 7.5 পর্যন্ত স্যার। হ্যাঁ, আজকে 7.5 পর্যন্ত। এটা অনেক বড়। 7.7 পর্যন্ত তো এই সময় হবে না, এই জন্য ইয়ে করলাম। আর এটা তো থিওরিটিক্যাল, আসলে মানে ম্যাথমেটিক্যাল কোনো টার্মস নাই, শুধুমাত্র বক বক করেই যেতে হচ্ছে। টার্মসে, এই কম্পিউটারের টার্মসে অনেকগুলো যে সমস্ত শব্দগুলো ব্যবহার করছে, যে শব্দগুলো আমরা সাধারণত ইউজ করি না আর কি। কিন্তু স্যার এটা স্যার মানে প্র্যাকটিক্যালেরও একটা ব্যাপার ছিল স্যার, যেমন নেটওয়ার্কিং এর ব্যাপারটা স্যার। একটা প্র্যাকটিক্যালের ব্যাপার ছিল। জি স্যার, এগুলো তো মনে হয় সুযোগ নাই স্যার, না প্র্যাকটিক্যাল করার সুযোগ নাই। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।